আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। এখন মোটামুটি শীত পড়ে গেছে। রাত্রে একটা কম্বলের মতো নিয়েছি। এই অপেক্ষায় আসলে সারা বছর কাটে। গরম খুব একটা ভালো লাগে না। শীত শীত সিজনটাই আমার কাছে খুব প্রিয়। তো যাই হোক, আমি বারবার বলি যে আমি আপনাদের কোনো রান্না শেখাই না। আমি রান্নার মাঝখানে আপনাদের সাথে গল্প করি, আর আমার রোজকার যেটা রান্না সেটা সেটা দেখাই। রান্নাটা আসলে উছিলা। তো আমি একটুখানি দেখাতে চাই। আজকে আমি এখানে ফুল সাজিয়েছি। এটা অনন্তলতা সাদা, গোলাপি, এটা সাদা। এটা কৈলাস, এটা খুব সুন্দর পাতা। সেটার বীজগুলো এখানে কিছু। আর এখানে আছে তুলসীর বীজ। এটা একটা ঢেঁকি শাকের মতো, আমি জানি না এটা খায় কিনা। এটা ওই দেখেন, ওইদিকে দেখা যাচ্ছে এমনি এমনি হয়ে আছে। ওইটা ওখান থেকে আমি সাজিয়েছি। এটা হলো একটা পেঁপে পাতা, আর এটা তো কলা পাতা, সবাই চেনে। আমি খুব শখ করে এই কৌটোগুলো, এটার ভিতর মোম ছিল, তো মোমগুলো গলিয়ে, তারপরে সুগন্ধি মোম, তো মোম গলিয়ে এটা আমি মশলার কৌটা বানালাম। সত্যিকার অর্থে আমি যেমন ফুলের প্রেমে পড়ি, ঠিক তেমন পাতার প্রেমেও পড়ি। পাতার এত প্রকরণ, এত রকম পাতা পৃথিবীতে, যে পাতা হয়তো সবুজই হয়, কিন্তু পাতা যখন ঝরে পড়ার আগে কোনো কোনো দেশের পাতা, যেরকম কানাডা, আমেরিকা, ইউরোপ, ওই দিকের পাতাগুলো একদম রঙিন হয়ে যায়। আমাদের দেশে শুধু হলুদ হয়। কিন্তু পাতা সবুজ থাকতেই যে তার যে ক্যাটেগরি এবং প্রকরণ, যেটাকে বলে, একজন শিল্পী হিসেবে আমি এইটাই বলতে চাই যে কত যে সৌন্দর্য। এবং সবচেয়ে বড় কথা হলো, মাটিতে যে হয় যত রকম গাছ, আমি কোনো গাছকে আগাছা হিসেবে আমি চিন্তা করতে পারি না। মাইক বাজছে, এটাও একটা খুব মজা লাগে, কারণ ঢাকা শহরে এইভাবে মাইক আর বাজে না, গ্রামেই হয়। এখানে না একটা অদ্ভুত একটা মাইকিং শুনেছি, যে মহিষ বিক্রি করবে, মহিষ জবাই করবে। তো তখন যে মাইকিং করছে সে বলছে যে হরিণের মতো চোখ, খুব টকটকে টলটলে সুন্দর ফ্রেশ একদম। তা আমি তখন চিন্তা করলাম, আহারে, হরিণের মতো চোখ একটা মহিষ, ওকে জবাই করবে, সেটা মাইকিং করতেছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, যে আগাছা হিসাবে আমি কাউকেই নির্ধারণ করি না, কারণ কোনটা আসলে আগাছা, কোনটা খুবই জরুরি, পৃথিবীর জন্য জরুরি, অক্সিজেনের জন্য জরুরি, সেটা আমরা কেউ জানি না। কিন্তু অনেক সময় কৃষকদের বলা হয় যে আগাছা তুলে ফেলুন। আমি মনে করি যে আগাছা নির্বাচন করার আমি কেউ না। তো যাই হোক, আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, আমি এবার মশলা দিব। এবার আমি মশলা দিচ্ছি। একটা মুরগি রান্না করব, একটা মুরগি, শালগম দিয়ে, একটুখানি সাথে আলু থাকবে, অল্প একটুখানি আলু। গুঁড়া হলুদ বোঝাই যাচ্ছে, গুঁড়া মরিচ, অল্প একটু পেঁয়াজ বাটা, একটু রসুন, আদা, আর জিরা, একদম হাতে বাটা জিরা। বাস। কে যেন কমেন্ট করলো যে আমি অনেক মশলা ব্যবহার করি। হতে পারে যে মশলা ব্যবহার করি, কিন্তু মশলাগুলোর গুণাগুণ খুবই
মানে খুবই ভালো। কারণ আমরা বাংলাদেশিরা আমার মনে হয় করোনার সময় আমরা আমাদের দেশের যে মানে করোনা যখন শুরু হলো তখন তো মার্চ মাসে তারপরে আম কাঁঠাল আসলো। এই আম কাঁঠাল এবং আমরা যে মশলা খাই, গরম মশলা এবং অনেক রকম মশলা, সেই মশলাগুলো আমাদের রোগটা প্রতিরোধ করতে সাহায্য করেছে। আমি এখানে সাদা এলাচ দিলাম একটুখানি, ওই যে বারবার বলি একটুখানি আর একটুখানি। লবঙ্গ দিচ্ছি, তেজপাতা এখন গাছ থেকে তুলে আনবো পরে, মশলা কষাতে কষাতে গাছ থেকে তুলে আনবো। দারচিনির পাতাই দেই আমি, এখানে আসলে পাতাই দিয়ে দেই। তো এইবার এটা এমন কিছু কষানোর দরকার নাই, কারণ মুরগিটা যখন কষানো হবে তখন মুরগিটা আগে থেকেই, দেশি মুরগি একদম আগে থেকেই ধুয়ে গোছ করে রেখেছি, মুরগিটা দিয়ে দিচ্ছি। এবার আমার জালটাকে একটু বাড়াতে হবে। আমার মতো ধনী কে আছে বলেন? তেজপাতা বিক্রি করে একদম অনেক বড় লোক হয়ে যাব। তেজপাতা আছে, দারুচিনি আছে, আর এই যে এটা হলো এলাচের ঝাড়। তো অনেকেই বলেন, আমি অনেক কমেন্ট পড়ি যে এলাচ গাছ আছে কিন্তু ধরে না, কিন্তু আমি বলি যে এলাচের যদি আপনি একটা পাতা এইভাবে ছিঁড়ে এই তেজপাতার মধ্যে ব্যবহার করেন, একদম এলাচের সুবাস। তো এটা আমি গাছে মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা শালগম, আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন শালগম, এটা বগুড়ার আলুর নাম জানি না, কিন্তু বারবার বলতেই হয়, এত স্বাদ আলুগুলো, মাশাআল্লাহ। শালগম থেকে কিছু পানি বের হবে, তারপরে যদি পানি দিতে হয় তখন আবার দিব ইনশাআল্লাহ। ওই চুলায় মুরগির সালুন হচ্ছে আলু আর শালগম দিয়ে। আমি এখানে মানে অনেকে আমাকে বলেছেন যে পেঁয়াজ রসুন ছাড়া একটুখানি রান্না করবেন সবজি। তো আমরা আসলে পেঁয়াজ রসুন খুব খাই। তো কোনো কিছু না থাকলে যে রান্না করা যাবে না এরকম কোনো কথা নাই। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। তো তেল দিলাম, তেলে একটু শুকনা মরিচটা ভেজে নিলে একটা সুগন্ধ হয়। এই শুকনা মরিচটা পরে, মানে শুকনা মরিচটা পরে দিলে আর সেই সুগন্ধটা আসে না। আর অল্প একটুখানি একটা এলাচ, এক টুকরো দারচিনি। এবার আমি দিব, এটা কিন্তু রসুন না, এটা আদা বাটা, একটুখানি আদা বাটা, নুন দিচ্ছি। রাগ হয়ে যাচ্ছে, এখানে আমি
সবজিটা দিয়ে দিচ্ছি। সবজি কেটে, সবজিটা আমি ডায়মন্ড শেপে কেটেছি। এটার মিষ্টি কুমড়ার খোসাটা আছে, আলুর খোসাটা আছে, এবং নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, সেটা বের হয়ে আসে। পানিটা একটু কালো কালো লাগছে কারণ বেগুন ভিজানো ছিল, সেই জন্য। আমি আগে ব্যাখ্যা দেই, কারণ ব্যাখ্যা না দিলে আবার অনেক রকম কমেন্ট আসে, পানিটা কেন ময়লা। আবার যদি ব্যাখ্যা দিই তখন আবার কেউ বলবে আপা আপনি খুব খুঁতখুঁতে। তো কোন দিকে যাই ভাই, কোন দিকে যাই? সবজিতে একটু হলুদ কমই দেই, দেখতে ভালো লাগে না খুব একটা। হলুদ দিলাম একটুখানি, 1 চিমটি ছোয়াবো আর কি, গুঁড়া মরিচ, ধনে আর জিরার গুঁড়া। এটার হলো গর্বিত প্রস্তুতকারক হলো কনক চাপা। এটা সেদ্ধ হতে থাকুক। 1 চিমটি গরম পানি দিচ্ছি যাতে নিচে না লেগে ধরে। এবার ঢাকা দিয়ে দিব। শালগম আর আলু সেদ্ধ হয়ে এলেই ঝোলটাও একটুখানি কমে আসবে, তো আমার এই সালনটা হয়ে যাবে। একটা জিনিস প্রমাণিত হলাম যে, মানে আমি নিজে প্রমাণ পেলাম যে ঘুঘু ডাকে দুপুরবেলা। রান্না যখন করেছিলাম তখন একটুখানি দুপুরের আগে ছিল, মানে বেলা 12টা, বেলা 1টা, দুপুর 2টা। তো এই যে এখন ঘুঘু ডাকা শুরু করেছে। তো এই যে পাখির ডাক, এটা আসলে খুবই, মানে গাড়ির যন্ত্রণা, গাড়ির হর্ন এগুলো না শুনে পাখির ডাক শুনতে পারাটা আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার। সবাই যে কেন ঢাকামুখী হয় আমি জানি না। আমাদের জেলা শহর তো আরও আছে, বা গ্রামে থেকে যার যার মতো গ্রামেও অনেক রকম কাজ করা যায়। আমরা প্রবাসীরা যারা বিদেশে গিয়ে আপনারা অনেক রকম কঠিন কঠিন কাজ করেন, তো সেরকম কাজ কিন্তু আমাদের দেশেও করা যায়। একটু খাটনি করে মা বোনদের সাথে, স্ত্রী সন্তানদের সাথে থেকেও সেই কাজগুলো করা যায়। তো সেটা প্রবাসের কথা আলাদা, প্রবাস থেকে তো আবার অনেক রেমিটেন্স আসে, সেটার একটা। কিন্তু সবাই যে মানে চাকরি, অনার্স মাস্টার্স শেষ করেই ঢাকা শহরে একটা চাকরি হতে হবে, আর তারপরে সবাই একটা ঢাকায় ফ্ল্যাট কিনবে, বাবা মাকে ঢাকায় নিয়ে যাবে, যে বাবা মারা গ্রামে মুক্ত অবস্থায় তারা বাস করেছেন, তারা কিন্তু এটা পছন্দ করেন না। তারা চান যে, তারা গর্ব করেন, গর্বের জায়গাটা, আমাদের সামাজিক ব্যবস্থাটাই এরকম। বাবা মা গর্ব করেন আমার ছেলে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, আর কিন্তু নিজেরা গিয়ে থাকতে পছন্দ করেন না। তো এই যে মানে সামাজিক অবস্থা, সমাজের মানসিক অবস্থা, এটার পরিবর্তন আনা দরকার। এবং এই যে ঢাকা কেন্দ্রিক একটা পুরো রাষ্ট্র ব্যবস্থা, সেটাকেও বদলানো দরকার। যে যেটা সংসদ ভবনে যে কাজগুলো হবে বা মন্ত্রী পরিষদে যে কাজগুলো হবে, সেগুলো সারা জেলা শহরে হতে পারে। তাহলে অনেক মানুষ যার যার জেলায় তা প্রায়োরিটি বেসিসে সেখানেই থাকলেন, তাহলে আর তাকে ঢাকা যেতে হচ্ছে না। ঢাকার এমন অবস্থা যে একটা জায়গায় যেতে হলে যেখানে 10 মিনিটের রাস্তা, সেখানে লাগছে 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা। যতই ফ্লাইওভার হোক, যতই ওভারপাস হোক, যতই মেট্রো রেল হোক, সেগুলোতে অনেক উপকার হয়েছে, সেটা ঠিক কথা, কিন্তু যানজট কিন্তু কমে নেই। কেন? যে যখনই সবাই সচ্ছল হয় তখন একটা গাড়ি কেনে, তো মানুষের চেয়ে গাড়ি অনেক বেশি। তো সেই ক্ষেত্রে একটুখানি সরকার যদি একটু নজর দেন যে কিভাবে আরও মানে যার যার জায়গায় থেকে সে জীবন রচনা করতে পারেন, জীবন যাপন করতে পারেন। তো এবং এই যে সবাই বলেন যে আপা আপনার এই মানে গ্রামে চলে যাওয়া বা গ্রামের বাড়িটা বা এত সুন্দর, এটা কিন্তু সবাই
করতে পারে। সবারই গ্রামে কিছু কিছু জায়গা থাকে, সেখানে আমরা বাড়ি মানে নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে করতে পারি। যাই হোক, উপদেশ দেয়া খুব সহজ। যার যার জীবন সে বোঝে যে তার কি কি প্রতিবন্ধকতা আছে। তা আমি চাই যে সবার জীবন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সবাই মানে সুখী হয়ে উঠুন। সুখী হওয়া খুব একটা কঠিন না। অনেক বেশি চাওয়া পাওয়া থাকলে তখন অনেক বেশি কঠিন হয়ে যায়। চাওয়া পাওয়া যখন কি এমন কিছু থাকে না যে রোজ দিন আমি শুধু কোনো অন্যায় করব না এবং দিন শেষে আমি শান্তি পেতে চাই, এই কাজটা যদি আমি সারাদিনে করতে পারি তাহলেই কিন্তু আমরা সুখী হতে পারি। আমার সালুনটা হওয়ার পথে আর একটুখানি ধৈর্য ধরতে হবে যারা খাবে। আর এটা আরও সিদ্ধ হবে আরেকবার। তারপরে আমি একটা বাগার দিব। বাগার অথবা অনেক কিছু বলি না আমি, সোমবার, বাগার, তেলানি, পেস্তেলানি পেস্তেলানি বললেই আমার হাসি পায়। আর এই বাচ্চাদের মতো হাসা, এটা আমার একটা অভ্যাস বা বদভ্যাস, আমি জানি না। আমার সবজিটাতে তো আগেই তেল দিয়েছিলাম, এখন একটুখানি জাস্ট বাগার দেওয়ার জন্য। এই জিনিসটা বগুড়াতে পাওয়া যায় একটা, এটাকে বগুড়ার মানুষরা মাটি চুলায় রান্না করছে হাতে কালি, বগুড়ার মানুষরা বলে ডাল মশলা। এটা খুবই একটা মজাদার। এই জিনিসটার নাম আপনারা কেউ আলাদা করে জানলে আমাকে বলবেন। এটার ভিতরে ছোট ছোট বীজ আছে, আর এটার মশলার মধ্যে মেথি, মৌরি আর কালো জিরা, আর কিছু আছে কিনা আমি জানি না। তো এটা একটুখানি বাগার দিই। এই হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া আমার সবজি। বগুড়ার স্পেশাল 5 ফোড়ন দিয়ে একটা সবজি। এই সবজিটা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে যে কোনোভাবেই আপনারা খেতে পারেন, বা এমনি যারা যারা ভাত খাবেন না, কার্বোহাইড্রেট খাবেন না, তারা খেতে পারেন ইজিলি। চুলাটা বন্ধ করে দিই। এইবার দেখব আমার মুরগির সালুনের কি অবস্থা। আমার মনে হয় সালুনটা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। যেহেতু আমি এটা ঘরে নিয়ে যাব, এই জন্য অনেক বড় কড়াইটা চেঞ্জ করলাম। হয়ে গেল আমার দেশি মুরগি শালগম আর আলু দিয়ে। এটা খুবই পছন্দ করেন আমার হাজব্যান্ড, শালগম। আর এটা হলো সবজি, পেঁয়াজ রসুন ছাড়া। এই সবজি আপনি অনেক কিছুর সাথেই খেতে পারবেন, এবং যারা ভাত খেতে চান না, রুটি খেতে চান না, তারা এমনিও খেতে পারেন। এর মধ্যে মটরশুঁটি দিলে আরও বেশি মজা হয়, কিন্তু আমি এই সবজিতে টমেটো দেওয়া পছন্দ করি না। যাই হোক, আমার পছন্দটা সবার পছন্দ না। তো সবার জন্য আবার অনেক অনেক ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো, দোয়া থাকলো, এবং আপনারা যেভাবে আমার সাথে আছেন সেভাবেই থাকবেন। অনেক বেশি দোয়া চাই, অনেক বেশি ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।